আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের পর সরকারের কারফিউ, মাঝে শতাধিক প্রাণহানি। বাংলাদেশের গত এক সপ্তাহের ঘটনা প্রবাহের বিশ্লেষণ জানার চেষ্টা করব স্টুডিওতে হাজির আমাদের অতিথিকে সঙ্গে নিয়ে। এর বাইরেও নজর দেব জনজীবনে আন্দোলন, বিক্ষোভ ও কারফিউয়ের প্রভাব প্রসঙ্গে। তো চল লগ ইন করা যাক আজকের বাংলাদেশ ট্রেন্ডিং। শান্তিপূর্ণ আন্দোলন থেকে সহিংস রাজপথ, বাংলাদেশে গত এক সপ্তাহে কি কি ঘটল? ইন্টারনেট, বিদ্যুৎ কিংবা দ্রব্যমূল্য সহ নানান দুর্ভোগ জনজীবন, এসব নিয়ে আজকের বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান নির্বাহী এবং রাজনৈতিক বিশ্লেষক শারমিন মুর্শিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। তার কথা তো শুনবই, একই সাথে আপনাদের মতামত বা প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়ায় #বাংলাদেশ ট্রেন্ডিং এর মাধ্যমে জানতে চাই। যখন আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন সেখানে আপনাদের মতামত জানালে নিশ্চয়ই সেগুলো আমরা পরবর্তীতে আমাদের জায়গা থেকে সমন্বয় করার চেষ্টা করব। যুক্ত থাকুন বিবিসি বাংলা টুইটার এবং ইউটিউব চ্যানেল ও ফেসবুক হ্যান্ডেলের সঙ্গে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সংঘর্ষ ও পুলিশের গুলিতে ছাত্র নিহতের ঘটনায় আন্দোলন তীব্রতা পেলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাক দেয় কমপ্লিট শাটডাউনের। শিক্ষার্থী ছাড়াও বিক্ষোভে জড়িয়ে পড়েন অনেকে। তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতায় রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। এমন প্রেক্ষাপটে শুক্রবার রাত থেকে চলছে কারফিউ। আর অন্যদিকে গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত 6 দিনে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 141 জন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা আন্দোলন তীব্র রূপ ধারণ করে বৃহস্পতিবার। আগের দিন পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহতদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলনকারীরা এদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ছাত্রদের সাথে অন্যান্য বিক্ষোভকারীদেরও যোগ দিতে দেখা যায়। বৃহস্পতিবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলে। ঢাকার ভেতরে উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ চলে প্রায় সারাদিনই। সংঘর্ষে শুধুমাত্র উত্তরাতেই অন্তত 8 জন মারা যান। দুপুরে এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশ টেলিভিশন ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেয়। বন্ধ হয়ে যায় বিটিভির সম্প্রচার। বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার বিষয়ক আদালতের রায়ের তারিখ এগিয়ে আনার কথা জানান আইনমন্ত্রী। আন্দোলন থামাতে ছাত্রদের অনুরোধ জানান। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত 26 জন, আহত হন 1,500-এর বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। অনেক জায়গাতেই টিয়ারশেল, রাবার বুলেটের পাশাপাশি শটগানের গুলি ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলি শেষ হয়ে যেতে থাকলে বারবার গুলি আনতেও দেখা যায়। সংঘর্ষ চলাকালে নরসিংদীর একটি জেল থেকে পালিয়ে যায় 800-র বেশি কয়েদি। শুক্রবার সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে। সেদিন মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়। তারা 8 দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে শুক্রবার রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ। সিদ্ধান্ত হয় সেনা মোতায়েনের। সেদিনের বিক্ষোভে বাংলাদেশ জুড়ে অন্তত 56 জন মারা যান। হাসপাতালে ভর্তি হন কয়েক হাজার গুলিবিদ্ধ আহত মানুষ। শনিবার কারফিউর প্রথম দিনে সংঘর্ষের তীব্রতা কমলেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ চলতে থাকে। ঢাকার বিভিন্ন পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে ছিল সেনাবাহিনীর উপস্থিতি। কারফিউ থাকা সত্ত্বেও শনিবার দেশের বিভিন্ন জায়গায় হওয়া সহিংসতায় মারা যায় অন্তত 26 জন। তারা কয়েকজন সাথে আসে। এরই মধ্যে শনিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হন। কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। সিভিল ড্রেসে ছিল তারা।
একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। রবিবার আদালতের রায়ে জানানো হয় যে সব ধরনের সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। 93% মেধার ভিত্তিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিদের বা নাতনিদের মধ্য থেকে 5% নেওয়া হবে। যারা ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠী তাদের মধ্য থেকে 1% নেওয়া হবে, আর 1% দুই ভাগ করা হবে। একটা হচ্ছে যে আমাদের যে প্রতিবন্ধী ওদের এবং তৃতীয় লিঙ্গ দুজনের মাঝখান থেকে 1% নেওয়া হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সবগুলো চাকরির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। দুজন মারা গেছে। কারফিউর দ্বিতীয় দিন রবিবার সংঘাত সহিংসতা আগের কয়েকদিনের তুলনায় কম হলেও কিছু জায়গায় অল্প সময়ের জন্য বিচ্ছিন্নভাবে চলা সংঘর্ষে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 13 জন মারা যায়। কারফিউর তৃতীয় দিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী বাদে অন্যান্য জেলার কারফিউ জেলা প্রশাসন তুলে নিতে পারবে। আজ কারফিউ চলছে এবং সাধারণ ছুটি যেটি দুদিন ছিল আজকে নিয়ে আরও একদিন বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফে এমনটি জানানো হয়েছে। কথা বলা যাক শারমিন মুর্শিদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি ধাপে ধাপে পরিস্থিতি সহিংস হয়েছে। কোনো একটা পর্যায়ে কি থামানোর বা এড়ানোর কোনো উপায় ছিল? 6 দিন অন্তত 141 জন। এই বিপুল প্রাণহানি কেন হলো? আজকের খবর যেটা আমি পেয়েছি 500 জন অ্যারেস্টেড হয়েছে। প্রথম থেকে যেটা আমার মনে হয় সবার প্রশ্ন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা হলো একটি সরল নিরীহ প্রোটেস্ট। নিরীহ এই কারণে বলছি যে ছাত্রদের স্বার্থে তারা একটা বিশেষ একটা আন্দোলন করছে। এটাকে প্রথম থেকেই কিন্তু এটাকে একটা সুন্দর জায়গায় নেওয়া যেত। এটা কিন্তু আপামর জনতা সকলে যারা অবজার্ভ করছে তারা এটা মনে করেন। এবং এটা ওপরে এই সহিংসতাটা তৈরি করেই কিন্তু এটার মাত্রাটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলো। এখন যখন এই কোটা আন্দোলনটা হলো, এই কোটা আন্দোলনটাও তো ধাপে ধাপে হয়েছে। এর আগেও প্রতিবাদ হয়েছে, এর আগেও অনেক বড় সংখ্যক কোটা বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদ করেছে, এবারও তাই। আপনার প্রশ্ন হচ্ছে এটা এড়ানো যেত কিনা? আমি মনে করি এটা খুব এড়ানো যেত। কতগুলো জায়গা তো স্পষ্ট। যেমন ধরুন, কেন এই সরকারের ভিতরে কোনো কি বুদ্ধিদীপ্ত নেতৃত্ব নেই যারা বুঝতে পারে যে বাচ্চাদের সাইকোলজিতে তাদের কিভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত? তারা একটা বিষয় নিয়ে আন্দোলন করছে। কেন আমরা দেখতে পেলাম না যে একটি নেতা তাদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো? আমি তো মনে করি স্বয়ং প্রধানমন্ত্রীর সেই অ্যাপ্রোচটা নেওয়া উচিত ছিল। তো প্রথম কথা হচ্ছে যে সরকার এদেরকে বোঝার চেষ্টা করেনি, বুঝতে চায়নি, এবং আমি গেস করছি এটাকে তারা একটা তাদের ইগোর জায়গায় নিয়ে গেলেন গভর্নমেন্ট। এটাকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলোতে বৃহস্পতিবার ছিল আরেকটা মুহূর্ত যেখানে সরকার একটা স্ট্রং ভূমিকা পালন করতে পারত। ইতিমধ্যে তো গড়িয়ে গেল, মৃত্যু হয়ে গেল, আবু সাইদ মারা গেলেন, উত্তপ্ত হয়ে গেল, মেয়েগুলো মারা গেল। বৃহস্পতিবার যখন তারা বলল যে কোর্টে এটা ডিসিশন হবে, তো এই ডিসিশনটা রোববার দিন পর্যন্ত, যেহেতু তারা উইকেন্ডের মধ্যে এই কোর্টের বিষয়টা ত্বরান্বিত করলেন স্পেশাল রিকোয়েস্টে, তাহলে এটা কেন আগে করা গেল না? এগুলো হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। আচ্ছা, আমি সরকার দিক থেকে একটা পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত করতে চাই, শোনাতে চাই। আসলে তাদের পর্যবেক্ষণটা হচ্ছে যে উপস্থাপন করা হচ্ছে যে এক সপ্তাহে 2 ধরনের তৎপরতা চলেছে, অর্থাৎ এই গত সপ্তাহ জুড়ে। একটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যটি বিএনপি বা জামাতের মতো রাজনৈতিক দলগুলোর সহিংসতা। আপনার পর্যবেক্ষণ কি বলে? এটা এই মানে এটা তো একটা স্বেচ্ছায় সৃষ্ট একটি পরিস্থিতি। এখানে যখন এই ছাত্ররা যখন এই আন্দোলনটা নিয়ে এলো, সেই আন্দোলনটা ইউনিভার্সিটি ওয়াজ এনাফ টু হ্যান্ডেল দি স্টুডেন্টস। এবং সেই জায়গাটিতে কেন ইনস্টিটিউশনগুলো ছাত্রদেরকে ওই জায়গাটা তৈরি করলো, আমার কাছে মনে হচ্ছে দুটো জিনিস। গভর্নমেন্ট এক প্রকার বিট্রে করে দিল, কারণ তারা তাদের
ছাত্রলীগকে সেখানে প্রবেশ করালো এবং পুলিশকে প্রবেশ করালো। সরকার এটাকে মিসহ্যান্ডেল করলো, আর ইনস্টিটিউশনগুলো বিট্রে করলো, কারণ তারা ছাত্রদের পাশে থাকলো না। তো এই দুটো জায়গায় কিন্তু পরিস্থিতিটা কমপ্লিটলি পাল্টে গেল। আচ্ছা, দুইটি জায়গায় আলো ফেলছেন। ঘটনা পরম্পরায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা যে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে এবং পরবর্তী যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি, আরও শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন। সোমবার তার কার্যালয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন হবে। অনেকটা শান্ত করে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন, আসতে পেরেছেন বলে জানিয়েছেন। অবস্থা আস্তে আস্তে আরও ভালো হবে বলেছেন এবং যতটুকু ভালো হবে কারফিউও সেই সঙ্গে শিথিল হয়ে যাবে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন সমন্বয়ক নিখোঁজ এটি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন অন্য 2 জন সমন্বয়ক। এরপরে বুধবার সকালে সারা দেশে যার যার অবস্থান থেকে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করেছেন তারা। একই সঙ্গে তারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ 4 জন মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। আব্দুল্লাহ হান্নান মাসুদ ও মাহিন সরকার কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছেন। শারমিন মুর্শিদ, আজকের দিনের যে দুটো আপডেট শুনছিলেন এবং আপনি যদি আন্দোলনের সময় খেয়াল করে থাকেন, অন্তত শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত মাঠে তাদের অবস্থান নিয়েছিল, কোথাও কোথাও সাধারণ মানুষকে শিক্ষার্থীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। এর মধ্য দিয়ে কি সাধারণ মানুষের তরফ থেকে সরকারের প্রতি বা কর্তৃপক্ষের প্রতি কোনো বার্তা দেয়া হয়েছে বা বার্তা দেখেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এই কোটা আন্দোলনটি শুধু কোটা আন্দোলন নয়। এই কোটা আন্দোলনটা ছাত্রদের জন্য কোটা আন্দোলন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটার ভেতরে যে অসন্তোষ বিরাজমান ছিল, যে অন্যায়গুলো দিনের পর দিন হয়ে যাচ্ছিল ছাত্রদের প্রতি, সমাজের প্রতি, যে দুর্নীতির আক্রোশে আমরা বাস করেছি, সেই সবটুকুই কিন্তু এখানে একটা প্রতিফলন ঘটেছে। আমি এটা বিশ্বাস করি। কেন? কারণ আমরা দেখেছি মাদেরকে এগিয়ে গিয়ে সাহায্য করতে, আমরা দেখেছি, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে বাচ্চারা এখানে অন্যান্য নাগরিকদের ক্ষোভও আসলে এই জায়গায় সম্পৃক্ত হয়েছে। একেবারেই তাই। এবং ক্ষোভটা দুটো জিনিস, ক্ষোভটা শুধু তাদের জায়গা থেকে নয়, ক্ষোভ মানে কি বলবো এটাকে, বিক্ষুব্ধ হয়েছে কারণ তাদের বাচ্চাদের উপরে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, তাদের বাচ্চাদের উপরে হামলা করা হয়েছে এমনভাবে যে তাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা তো কোনো অভিভাবক মেনে নিতে পারবে না এবং সমাজও মেনে নিতে পারছে না। এবং আমার মনে হয় এই জায়গাটাই কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবং আপনি বলছিলেন যে সরকার মিসহ্যান্ডেল করেছে, হ্যাঁ, এবং উদাহরণ দিয়ে বলছেন, কিন্তু সরকার প্রধান বলছেন তারা সামাল দিয়ে এনেছেন পরিস্থিতি, তারা আরো শক্ত হাতে দমনকে উন্নত করতে পারবেন। অন্তত পরের একেবারেই তাই না জায়গা থেকে বলছেন, কিভাবে দেখেন, কি বিশ্লেষণ আমি করবেন? বলি, একটা ছাত্রদের আন্দোলন, আর বাংলাদেশ কিন্তু ছাত্র আন্দোলন দেখতে অভ্যস্ত। আমি বলবো এই ছাত্র আন্দোলন আমার 50 বছরের সবচাইতে খারাপ, কঠিন একটি আন্দোলন এবং সবচাইতে বেশি ভায়োলেন্ট একটি আন্দোলন। এই জায়গাটায় কেন আমি এই কথাটা বলছি? কোন ছাত্র আন্দোলন দমন করতে আপনার কারফিউ লেগেছে বলুন তো আমাকে? কোন ছাত্র আন্দোলন দমন করতে আপনার 250-300 মানুষকে মেরে ফেলতে হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করতে হয়েছে? বাংলাদেশে আমরা একটা নতুন হলমার্ক তৈরি করে ফেললাম এই আন্দোলনের মধ্যে দিয়ে। এবং কেন বলছি, আমি আরও কঠিনভাবে কথাটা বলতে চাই। আমি বলবো সরকার প্রথম দিন থেকে এটা মিসহ্যান্ডেল করেছে। তাদের কাছে গিয়ে কথা না বলে তাদের উপরে যেই জুলুমটা তারা চাপিয়ে দিল, এটা একটা। আরেকটা হলো এই বর্তমানে এই মুহূর্তে কারফিউ ডেকে, বিজেপি ডেকে, পুলিশের অক্ষমতার পরিপ্রেক্ষিতে আর্মিকে ডেকে প্রমাণ করে দিয়েছে যে তারা এটা নিয়ন্ত্রণে আনতে পারে না। বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ আর তারপর কারফিউ, এই সব কিছুরই প্রভাব পড়েছে জনজীবনে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যেমন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি বাজারেও বাড়ছে নিত্য পণ্যের দাম। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দেওয়ার পদক্ষেপই বা কেমন হলো? তানহা তাসনিমের প্রতিবেদন। বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। তার আগেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। আর গত 5 দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় নানা ধরনের ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। বিশেষ করে বিদ্যুতের প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ব্যবহারকারীদের। বাসায় তো বহাবহ অবস্থা, কারেন্ট নাই, কিছু না, অন্ধকারে আছি, তার জন্য এখানে আছি। সকাল 7টা থেকে সিরিয়ালে ছিলাম, এই যে 10টায় ঢুকছি এখন পর্যন্ত। এখন আমার পিছনে সামনে 50 জন আছে, আমি এখনো পারতেছি না, কোনো লাইন পাইতেছি না।
এটা তো কঠিন ভোগান্তি আমাদের। কেবল বিদ্যুৎ ব্যবহারকারীরাই না, আন্দোলন আর কারফিউয়ের আঁচ পড়েছে বাজারেও, বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে পড়েছেন ক্রেতারা। দাম তো বেশি। কারফিউর পর থেকে একটু দাম বেড়েছে। যেমন মনে করেন কাঁচামরিচ ছিল আগে 250, এখন 350। পেঁপে ছিল 50 টাকা 40 টাকা, সে থেকে 60 টাকা কেজি। সব মিলে আন্দোলনের আগে থেকে আন্দোলনের আগে যে দাম ছিল, আন্দোলনের পরে সে দামটা একটু বেশি। কোটা আন্দোলনকে ঘিরে মঙ্গলবার থেকে শুরু হওয়া এক সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত সারা দেশে প্রায় 150 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে শনিবার মধ্যরাত থেকে সারা দেশে ডাকা কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এভাবে কারফিউ দেয়া কতটা কার্যকর, আর এটি চলতে পারে কতদিন? তো কারফিউ হয় শর্ট পিরিয়ডের জন্য। যদি সরকার মনে করে এটা দিয়ে আমি বাকিটা সামলাতে পারবো, আর গভর্নমেন্ট যদি মনে করে যে সামলাতে পারছে না, তখন এই যেমন কারফিউ কবে যে উঠবে নোবডি নোজ। কারফিউটা উইথড্র করলে আমরা বুঝতে পারবো যে পরিস্থিতি কতখানি স্বাভাবিক হবে। এটা আদারওয়াইজ প্রেডিকশন করা ডিফিকাল্ট। সব কিছু মিলে পরিস্থিতি এখন পর্যন্ত আমার যেটা মনে হয় বেশ ঘোলাটে, এবং এই কারফিউ উইথড্র করলে কি হবে এটা বলা মুশকিল। আর কারফিউ যত বেশি থাকবে তত বেশি দেশের দারুণভাবে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শুরুতে অনেকটা শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সংঘর্ষে জড়িয়ে পড়াকে ঘিরে সহিংস পরিস্থিতির সূত্রপাত হয়, যা পরে আরও বড় আকার ধারণ করে। স্বাধীনতার পর থেকে একটি আন্দোলনকে কেন্দ্র করে মাত্র এক সপ্তাহে এত বেশি মানুষ নিহত হবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। ফলে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ দাবিকে সঠিকভাবে সামাল দিতে না পারার কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছেন মিস্টার হোসেন। তবে কারফিউ ও সাধারণ ছুটি দিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের যে পদক্ষেপ নিয়েছে তা কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়। তানহা তাসনিম, বিবিসি বাংলা। এবং সাধারণ মানুষ অনেকেরই জিজ্ঞেস করছেন কতদিন কারফিউ চলবে, কতদিন আসলে এই পরিস্থিতি থাকবে। শারমিন মুর্শিদ, একজন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে বলছিলেন কঠিন এক ভোগান্তির মধ্যে আছেন। সাধারণ মানুষই সবসময় ভুক্তভোগী, এমনকি নিহতদের যে তালিকা অন্তত আমরা বিবিসি বাংলার তরফে নিশ্চিত করতে পেরেছি 141 জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে সাধারণ মানুষ আছেন, ব্যবসায়ী আছেন, ব্যাংকার আছেন। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কি করা যেতে পারে? কি করা যেতে পারে আমি জানি না, তবে সাধারণ মানুষ ভুগবে এটাই স্বাভাবিক। এই যে বাচ্চারা প্রোটেস্ট করছে, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সবার জন্য বলতে পারবো না, কিন্তু বেশ একটা বড় সংখ্যক হচ্ছে খুব অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েরা। এবং প্রশ্নটা যাচ্ছে সরকারের এই হাই হ্যান্ডেড কি বলবো অতিরিক্ত সহিংসতা ব্যবহার করার বিষয়টা কি। যখন আমি চিত্রগুলো দেখছি আমি ভাবছি আমার সরকারের শত্রুটাকে এখানে তো মনে হচ্ছে যে জনগণ, এই শিশুরা জনগণ তার শত্রু হয়ে গেল। এবং সে যে সুযোগটা, সে সময়টা নিল, সে বৃহস্পতিবার যে সে কালক্ষেপণটা করলো, সে কি করলো, সে বলল ডায়ালগ করব, কনসেশন হবে, কিন্তু সে বন্দুক দিয়ে গুলি করাটা থামালো না। 19 তারিখে আমি রাস্তায় আটকে পড়েছি মহাখালীতে, হেলিকপ্টার নেমে আসলো, ঝরঝর করে কী যে ফেললো, সবাই আমরা দৌড়িয়ে দেয়ালের সাথে ঘেঁষে গেলাম। নেমে এসে দেখলাম একটা সাদা গাড়ি খুব হাই স্পিডে ওখানে চলে গেল, গুলি মারতে গুলি ছুটতে রাস্তার উপর দিয়ে, এবং চলে গেল। কিছু দূর এগোতেই দেখলাম একটি ছেলে বন্দুকবিদ্ধ হয়ে আছে। একজন আমাকে বলছেন যে আপনি ওখানে যাবেন না। আমি একটা কথা বললো যে ওখানে পুলিশ 4 জনকে মেরে ফেলেছে, 3 জনকে মেরে ফেলেছে, একটি তরুণ ছেলেকে তাকে লাঠি দিয়ে মারছে। সাধারণ মানুষ যেমন উদ্বেগ জানাচ্ছেন, ব্যবসায়ীরা আজকে উদ্বেগ জানাচ্ছেন, তাদের উদ্বেগ অর্থনীতি নিয়ে। অবশ্যই এখন বাংলাদেশের অর্থনীতির নানান রকম সংকটের কথা শোনা যায়। গত কয়েকদিনের যে স্থবিরতা, সেটি এই অর্থনীতিকে আরও নাজুক করবে, ভীষণ নাজুক করবে। কারণ ইতিমধ্যে তো বিশেষজ্ঞরা এই ওয়ার্নিংটাই দিচ্ছে, অর্থনীতি এফেক্টেড হবে, মানুষ কাজ করতে পারবে না, সেগুলো আমরা জানি। এবং এই কারফিউটা বেশি দিন কিন্তু সরকার ধরে রাখতে পারবে না, এটা সম্ভব নয়। আচ্ছা, এবং এই জায়গাটাতে আমি জানি না সরকারের ফাইনাল জায়গাটা কি হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাখাওয়াত বললেন যে এরপরে কি হবে।
রোববার কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ। মেধার জন্য 93%, মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখার নির্দেশনা আদালতের তরফে দেওয়া হয়েছে। শামীম মুর্শিদ, আপনার কাছ থেকে শুনতে চাই, সংস্কারের রায় এলো, কিন্তু যেটা লক্ষণীয়, আন্দোলনের প্রেক্ষাপটে শুনানির তারিখ এগিয়েছে। যদি সরকারের তরফে আবেদন করা হয়েছে, আপনি জানেন আবেদন করেছেন, সরকার এবং আওয়ামী লীগও তাদের অবস্থানে নমনীয় হয়েছে এবং সবাই বলছে দাবিটা যৌক্তিক, অর্থাৎ কোটা সংস্কারের যে দাবিটা, তাহলে যৌক্তিক দাবি আদায় ও চাপ তৈরি করতে হবে কেন? চাপ একটা তো তৈরি হয়েছে, কিন্তু এখন এই চাপ তৈরি করতে হবে সেটাই কি প্রশ্নটা? আসলে এই কোটাটা এত গুরুত্বপূর্ণ কেন হলো? আমার মতে কোটা ইজ অ্যান ইন্ডিকেটর, একটা সূচক। একটা দেশের উন্নতি যত হবে কোটা কিন্তু তত কমবে এবং তার প্রয়োজনীয়তা তত কমবে। আমাদের দেশে কোটাটা এত হাই হয়ে গেল, সেটা নিয়েই তো পুরো গন্ডগোলটা হয়ে গেল। কেন সরকারের জন্য এটা এত ডেসপারেট একটা সিচুয়েশন হলো যে কোটাকে কেন্দ্র করে তাকে এই অনড় একটা অবস্থানে আসতে হলো? এই প্রশ্নটা আমার মনে হয় আমরা আরও কিছুদিন বোধহয় জিজ্ঞেস করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কথা হলো, যে পয়েন্টটা আমি করছিলাম, আমরা যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রেও কেন চাপ তৈরির পরিস্থিতি তৈরি করতে হবে? এটা তো আসলে যেহেতু একটা গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে আলাপ আলোচনা হতে পারে, সমাধানের পথে যাওয়া যেতে পারে। তো যেটা আমি বলছি যে দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমার উন্নতি হলে কিন্তু কোটা কমে, কিন্তু কথাটা হলো যে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, আমার হঠাৎ মাথা থেকে চলে গেল কথাটা। আচ্ছা, আমি পরে আরো প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা কথা বলতে পারি। এবং সহিংসতা অনেকটা কমে এসেছে এখন, সরকারও বলছে তারা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবে, কিন্তু একটা তো ক্ষত আসলে জনমানসে তৈরি হয়েছে, অন্তত মৃত্যুর সংখ্যা বলুন, গত কয়েকদিনের যে পরিস্থিতি, ফলে এর পরে আসলে এই যে ক্ষতর জায়গা সেটার প্রশমন কিভাবে হবে এবং এর পরে আদতে কি হবে, আচ্ছা কি হতে পারে? আমি দুটো কথা বলি, আপনি কোটার কথাটা আমি বলি, একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা বলা দরকার। সেটা হচ্ছে কি যে আমরা যেটাই সিদ্ধান্ত নিই না কেন সেটা একটা সংজ্ঞা হতে লাগে এবং কিভাবে কোটাটা অ্যাপ্লাইড হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলতে চাইছি যে আমাদের যে মুক্তিযোদ্ধা চিহ্নিত করার যে মেজারটা, আমার দেশে যুদ্ধ করেছে 1 লক্ষ মানুষ, আমার লিস্টে আছে 2.5 লক্ষ 3 লক্ষ মানুষ, তাহলে এই কোটাটা কিভাবে অ্যাপ্লাইড হবে? তার মানে আমার একটা লিস্ট আছে যেটা ঠিক নয়, অনেক ফেক ভোটার্স আছে, ফেক ফ্রিডম ফাইটার্স আছে, তাহলে কি আমি এটাকে সেইভাবে ব্যবহার করব? হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া? তো এগুলো কিন্তু সংশয়, এগুলো কিন্তু মানুষের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কোটার একটা ডেফিনিশন লাগবে, ক্রাইটেরিয়াগুলোর একটা ডেফিনিশন লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো পরিপত্র বা প্রজ্ঞাপনের দিকে চোখ রাখলে জানা যাবে কি থাকছে। এরপরে কি হবে? অর্থাৎ এই যে একটা আস্থার জায়গায় সংকট যদি বলতে চাই, হয়তো ভুল বলা হবে না, সেই জায়গায় আসলে কি করার আছে, কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে সরকার একটা মারাত্মক ভুল করেছে। সরকারকে প্রথমত এটা স্বীকার করতে হবে। আমার বাচ্চারা যে সাংঘাতিক কষ্টের মধ্যে দিয়ে গেল, এটা যদি হিল করতে হয়, আমার সামনে এগোতে হলে এটাকে হিল করতে হবে, নইলে কিন্তু এটা একটা ক্ষত থেকে যাবে এবং এটা কিন্তু আরো ঘটবে। সরকারকে প্রথমত স্বীকার করতে হবে যে সে অন্যায় করেছে এবং তাকে সেটার জন্য মাফ চাইতে হবে। অনেক ধন্যবাদ বাংলা ট্রেন্ডিং এর সময় দেওয়ার জন্য। শারমিন মুর্শিদ বলছিলেন আমাদেরকে ব্রতির প্রধান নির্বাহী। আর এই ছিল আজকের মতো বাংলাদেশ ট্রেন্ডিং এ। ট্রেন্ডে থাকতে অবশ্যই যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে। আমি সৌমিত্র শুভ্র লগ আউট করছি আজকের বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।